আচ্ছা, আম সাধারণত যখন আমরা চিকিৎসা বিজ্ঞানের কোনো রোগ নির্ণয় বা ডায়াগনোসিসের কথা চিন্তা করি, তখন মনের মধ্যে একটা নিখুঁত গাণিতিক হিসেবের ছবি ভেসে ওঠে, তাই না? অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। হ্যাঁ, একদম সাদা আর কালো একটা ব্যাপার। ঠিক তাই। ধরুন কারো হাত ভেঙে গেছে, তো হাসপাতালে যাওয়ার পর এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের দাগটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আর চিকিৎসক সেটা দেখিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলে দিচ্ছেন, এই যে সমস্যা, হাড়ের এই জায়গাটা ভেঙেছে, প্লাস্টার করতে হবে। বিষয়টা তখন কিন্তু জলের মতো পরিষ্কার থাকে। রাইট, কারণ বিষয়টা একেবারে বাইনারি। হাড় হয় ভেঙেছে, নয়তো ভাঙেনি। এখানে মাঝামাঝি কোনো জায়গা নেই। হ্যাঁ, আর সত্যি বলতে কি, এই যে দৃশ্যমান বিষয়টা, এটা আমাদের এক ধরনের অদ্ভুত স্বস্তি দেয়। কারণ মানুষ চায় সবকিছু যেন তার চোখের সামনে থাকে আর নির্দিষ্ট ছকে ফেলা যায়। কিন্তু যখনই আমরা মানুষের মস্তিষ্ক বা ধরুন অবচেতন মন, স্নায়ুর বিকাশ, ট্রমা এসব নিয়ে কথা বলি, মানসিক স্বাস্থ্যের এক জটিল জগতে পা রাখি, তখন হঠাৎ করেই যেন সেই নিখুঁত এক্স-রে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে পড়ে। একদম ঠিক বলেছেন। আমরা এমন একটা রোগ নির্ণয়ের বা হিলিংয়ের জগতে প্রবেশ করি, যা কোনো মেশিনের পর্দায় সাদা কালো দাগ দিয়ে বোঝানো আদৌ সম্ভব নয়। আর ঠিক এই জায়গাটিতেই প্রথাগত চিকিৎসা বিজ্ঞান অনেক সময় খেয়েই হারিয়ে ফেলে। কারণ এখানে আমরা শুধু একটা ভাঙা হাড় নিয়ে ডিল করছি না, আমরা ডিল করছি মানুষের চিন্তা, আবেগ এবং স্নায়বিক সংযোগের এক অদৃশ্য নেটওয়ার্ক নিয়ে। ঠিক। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভটি এত বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে। আজকে আমরা অত্যন্ত চমৎকার এবং যুগান্তকারী একটি বিষয়ের গভীরে প্রবেশ করব। আমরা ডক্টর জো ডিসপেন্সার একটি অত্যন্ত তথ্যবহুল সাক্ষাৎকার নিয়ে কথা বলছি, যেখানে নিউরোসায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স আর অবচেতন মনের ক্ষমতা নিয়ে বেশ বিস্তৃত আলোচনা হয়েছে। তো আজকের এই আলোচনার মিশনটা খুব পরিষ্কার। কিভাবে মানুষ কেবল তার চিন্তা ও আবেগের মাধ্যমে মস্তিষ্কের তারগুলো বা নিউরাল পাথওয়ে নতুন করে জোড়তে পারে, বা যাকে আমরা রিওয়ায়ার করা বলি, আর এর মাধ্যমে কিভাবে নিজের শরীরকে ভেতর থেকে সারিয়ে তুলতে পারে, ঠিক তার পেছনের বিজ্ঞানটি আজ আমরা বুঝব। তো চলুন বিষয়টি একটু খুলে বলা যাক। এটি শুধু কোনো মোটিভেশনাল বা তাত্ত্বিক আলোচনা নয়, বরং কিভাবে নিজেদের অতীত থেকে বেরিয়ে এসে একটি সম্পূর্ণ নতুন বাস্তবতা তৈরি করা যায়, তার একটি খাঁটি বিজ্ঞানভিত্তিক নির্দেশিকা। আমরা এখানে শুধু কি ঘটে তা নিয়ে কথা বলবো না, বরং কেন এবং কিভাবে ঘটে সেটা বুঝব। কিভাবে আমাদের অবচেতন মন, আমাদের দৈনন্দিন চিন্তা আর আবেগ সরাসরি আমাদের শারীরিক সুস্থতা বা কোষের গঠন এবং ভবিষ্যৎ নির্ধারণ করে, তার পুরো মেকানিজমটা এই সাক্ষাৎকারে অবিশ্বাস্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। অবশ্য আমরা এখানে সোর্সের দাবিগুলোই তুলে ধরছি, কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না। চমৎকার। তো পরিবর্তনের কথা বলতে গেলে প্রথমেই তো বুঝতে হবে আমরা কেন দিনের পর দিন, বছরের পর বছর একই জায়গায় বা একই চিন্তার বৃত্তে আটকে থাকি, তাই না? সূত্রে মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক নিয়ে দারুণ একটা আলোচনা করা হয়েছে। দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্ক সবসময় অতীতের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে। কেন সে এমনটা করে? কারণ আমাদের মস্তিষ্ক মূলত একটি সার্ভাইভাল ইঞ্জিন, বা টিকে থাকার যন্ত্র। শক্তি বাঁচানোর জন্য সে সবসময় পরিচিত জিনিসের উপর নির্ভর করতে চায়। ডিফল্ট মোড নেটওয়ার্ক হলো মস্তিষ্কের সেই অটো পাইলট অংশ, যা সবসময় অনুমান করতে ব্যস্ত থাকে। সে সব আগে থেকেই প্রেডিক্ট করতে চায়। ঠিক তাই। তো যখন কোনো মানুষ মানসিক চাপে বা ক্রনিক স্ট্রেসে থাকে, তখন তার মস্তিষ্ক পুরোপুরি সার্ভাইভাল মোড বা বেঁচে থাকার আদিম তাগিদে চলে যায়। এই অবস্থায় মস্তিষ্ক মনে করে যে তাকে যে কোনো মূল্যে বর্তমান বিপদ থেকে বাঁচতে হবে। তাই সে ক্রমাগত অতীতের নেতিবাচক মেমোরিগুলো স্ক্যান করতে থাকে, যাতে ভবিষ্যতের বিপদ থেকে বাঁচা যায়। সূত্রে এই বিষয়টা বোঝাতে গিয়ে বিবর্তনের একটা অসাধারণ উপমা দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি কোনো মানুষকে একটি টিরানোসরাস রেক্স বা টি রেক্স ডাইনোসর তাড়া করে, তখন তার পক্ষে কখনোই সৃজনশীল হওয়া সম্ভব নয়। একদমই সম্ভব না। ডাইনোসর পেছনে দৌড়াচ্ছে আর কেউ বসে বসে ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখছে বা কবিতা লিখছে, এমনটা তো কখনোই হবে না। তার পুরো ফোকাস থাকবে শুধু কিভাবে দৌড়ে বাঁচা যায়। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, আধুনিক এই পৃথিবীতে তো আর ডাইনোসর নেই। আমাদের আছে অফিসের কাজের ডেডলাইন, বা মাসের শেষে ইএমআই দেওয়ার চাপ, ট্রাফিক জ্যাম, বসের বকুনি। প্রশ্ন হলো,
এই ক্রমাগত আধুনিক মানসিক চাপ কিভাবে আমাদের মস্তিষ্ককে আদিম যুগের সেই ডাইনোসরের ভয়ের জায়গায় আটকে রাখছে? এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ তা হল মানুষের শরীর এবং স্নায়ুতন্ত্র আসল শারীরিক বিপদ এবং শুধুমাত্র চিন্তার দ্বারা সৃষ্ট বিপদের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। আচ্ছা। মানে একটা ডাইনোসর তাড়া করলে শরীরে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, অফিসে বসে বসের বকুনির কথা ভেবে দুশ্চিন্তা করলেও ঠিক একই স্ট্রেস হরমোন নিঃসরণ হয়, যেমন ধরুন অ্যাড্রেনালিন বা কর্টিসল। মস্তিষ্ক দুটোকে একদম সমান বিপদ হিসেবে ধরে নেয়। দাঁড়ান, একটু থামুন। আপনি বলতে চাইছেন মানুষ শুধু একটা খারাপ ঘটনার কথা চিন্তা করেই তার শরীরে সেই একই কেমিক্যাল রিলিজ করতে পারে যেটা সত্যিকারের বিপদের সময় হয়? ঠিক তাই। আর এখানে কিন্তু শেষ নয়। সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো মানুষ এই স্ট্রেস হরমোনগুলোতে আক্ষরিক অর্থে আসক্ত হয়ে পড়ে। আসক্ত হয়ে পড়ে মানে অ্যাডিক্টেড হয়ে যায়? হ্যাঁ, যখন আমরা ক্রমাগত দুশ্চিন্তা করি তখন এই হরমোনগুলোর একটা হাই ফ্রিকোয়েন্সির হ্রাস তৈরি হয়, যা আমাদের এক ধরনের এনার্জি দেয়। সময়ের সাথে সাথে শরীরের কোষগুলো এই উচ্চ মাত্রার কর্টিসলের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ঠিক যেমন কেউ মাদকে আসক্ত হয় আর কি। ও আচ্ছা। ফলে মানুষ এই পরিচিত দুশ্চিন্তার অনুভূতি ছাড়া আর কিছু ভাবতেই পারে না, কারণ তার শরীর তখন শান্ত বা আনন্দদায়ক অবস্থাকে অপরিচিত বা আননোন হিসেবে দেখে ভয় পায়। অতীত বিশ্লেষণ করতে গিয়ে এবং এই স্ট্রেসের লুপে আটকে পড়ে আমরা বর্তমানে সৃজনশীলতা আর নতুন কিছু করার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলি। তার মানে আমরা নিজেদের চিন্তার মাধ্যমেই নিজেদের স্ট্রেস রেসপন্স চালু করছি, আর নিজেদের বিষণ্ণতায় নিজেরাই আসক্ত হয়ে পড়ছি। এটা সত্যি একটা ভয়াবহ সাইকেল। তাহলে এই রাসায়নিক মানসিক চাপের ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি? সূত্র বলছে এর জন্য আমাদের মস্তিষ্কের গভীরে মানে অপারেটিং সিস্টেমে প্রবেশ করতে হবে, আর সেই দরজাটি খোলে মস্তিষ্কের তরঙ্গের বা ব্রেন ওয়েভের পরিবর্তনের মাধ্যমে। এই তরঙ্গগুলোর মেকানিজম কিভাবে কাজ করে আসলে? মস্তিষ্কের তরঙ্গগুলো বোঝা সত্যিকারের পরিবর্তনের জন্য অত্যন্ত জরুরি। চলুন স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ধাপে ধাপে দেখা যাক। প্রথমেই আসে বিটা তরঙ্গ। এটি হলো আমাদের সম্পূর্ণ জাগ্রত অবস্থা, যেখানে আমরা বাইরের পৃথিবী, সময় এবং বস্তু নিয়ে ব্যস্ত থাকি। যখন মানুষ অতিরিক্ত স্ট্রেসে থাকে তখন তারা উচ্চ বিটা বা হাই বিটা স্তরে চলে যায়। এটি অত্যন্ত অগোছালো এবং এলোমেলো একটি তরঙ্গ। এখানে বিশ্লেষণ আর দুশ্চিন্তা ছাড়া আসলে কিছুই থাকে না। মস্তিষ্ক তখন একসাথে হাজারটা বিপদের কথা চিন্তা করে। এর মানে হাই বিটা হলো সেই সার্ভাইভাল মোড, তো এরপর আসে আলফা, তাই তো? একদম। হাই বিটা থেকে নিচে নামলে আসে আলফা। আলফা হলো সেই আরামদায়ক, শান্ত আর সৃজনশীল অবস্থা। যখন আমরা চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেই, তখন মস্তিষ্ক বাইরের জগতের ইনপুট নেওয়া কমিয়ে দেয়। এই স্তরে বাইরের জগতের চেয়ে ভেতরের জগৎ বেশি সত্য মনে হতে শুরু করে। এটি হলো পরিবর্তনের একটা সেতু। আর আলফার পরেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, থিটা। থিটা স্তরটাকে তো সূত্রে একটা জাদুকরী স্তর হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে এটি একটি সম্মোহনী বা হিপনোটিক স্তর। হ্যাঁ, কারণ থিটা স্তরে শরীর শারীরবৃত্তীয়ভাবে ঘুমিয়ে পড়ে, কিন্তু মন সম্পূর্ণ জাগ্রত থাকে। আমাদের সচেতন মন বা অ্যানালিটিক্যাল মাইন্ড, যা সবসময় তর্ক করে বা সন্দেহ করে, তার সুইচ থিটা স্তরে পুরোপুরি বন্ধ হয়ে যায়। সচেতন এবং অবচেতন মনের মাঝখানের দরজাটি মূলত এই থিটা স্তরেই খুলে যায়। আচ্ছা। অবচেতন মন হলো সেই ডেটাবেস যেখানে আমাদের সব অভ্যাস, অটোমেটিক রিয়াকশন আর বিশ্বাস জমা থাকে। তো নতুন কোনো বিশ্বাস বা প্রোগ্রামিং মস্তিষ্কে ঢোকাতে হলে এই অ্যানালিটিক্যাল মাইন্ডকে বাইপাস করে থিটা স্তরে পৌঁছানোটা একদম অপরিহার্য। এরপর আছে ডেল্টা, যা হলো গভীর ঘুম ও শরীর মেরামতের স্তর। আর একেবারে শেষে আছে গামা, যা অতি সচেতনতার বা সুপার কনশাসনেসের স্তর। এখানে মস্তিষ্ক হঠাৎ করে বিপুল পরিমাণ তথ্য প্রসেস করতে পারে। এখন আমার একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন আছে। বর্তমান প্রজন্মের কথা ভাবুন, যারা দিন-রাত স্মার্টফোন স্ক্রোল করে, সোশ্যাল মিডিয়ার তথ্যের বন্যায় ডুবে থাকে আর ক্রমাগত ডোপামিন হিট নিতে অভ্যস্ত। তাদের মনোযোগ তো সারাক্ষণ বাইরের দিকেই থাকে, তাই না? তাদের ব্রেন তো সবসময় হাই বিটা স্তরে ভাইব্রেট করছে। এরা কি আদৌ ওই থিটা স্তরে পৌঁছাতে পারবে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন, কারণ বর্তমানে সবাই কোনো না কোনোভাবে এই ডিজিটাল ওভারলোডের শিকার। ফলে সবাই স্নায়ুতন্ত্রই এক ধরনের হাইপার অ্যালার্ট অবস্থায় থাকে।
কিন্তু সূত্র অনুযায়ী আসার কথা হল মানুষের মস্তিষ্ক নিউরোপ্লাস্টিসিটির কারণে অত্যন্ত নমনীয়। ডক্টর জো ডিসপেন্সার রিট্রিটে আসা একদম নতুন লোকেরাও যারা আগে জীবনে কখনো মেডিটেশন করেনি বা যারা সারাদিন ফোনে ডুবে থাকত, সঠিক নির্দেশনার মাধ্যমে তারা মাত্র কয়েকদিনের মধ্যেই নিজেদের মস্তিষ্কের তরঙ্গ পরিবর্তন করে থিটা স্তরে প্রবেশ করতে সক্ষম হয়। সূত্র থেকে একটা নির্দিষ্ট ডেটা আমাকে রীতিমতো অবাক করেছে জানেন। সেখানে বলা হচ্ছে ঘুমানোর ঠিক আগে এবং ঘুম থেকে ওঠার ঠিক পরের সময়টাতে আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই আলফা এবং থিটা স্তরে থাকে। এখন প্রশ্ন হলো, আমরা কি ঘুমানোর আগে 10 মিনিট স্ক্রল করে অন্যের জীবন দেখে ঈর্ষান্বিত হব, নাকি কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড চর্চা করব? কারণ ডেটা বলছে ঘুমানোর আগে মাত্র 10 মিনিট কৃতজ্ঞতা চর্চা করলে মাত্র 4 দিনের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম 50% বেড়ে যায়। অবিশ্বাস্য, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে একটু পুশব্যাক করি আমি। শুধু ভালো চিন্তা করলেই ইমিউন সিস্টেম 50% বেড়ে যাবে, এটা শুনতে তো অনেকটা ফেক সায়েন্স বা কোনো মোটিভেশনাল স্পিচের মতো লাগছে। এর পেছনের আসল বায়োলজিক্যাল মেকানিজমটা কি আসলে? আপনার এই সন্দেহটা খুবই স্বাভাবিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিকও বটে, কিন্তু এর পেছনের বায়োলজিটা ফেক সায়েন্স নয়, একেবারে প্রমাণিত এপিজেনেটিক্স। যখন কেউ সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করে তখন তার অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সিম্প্যাথেটিক মানে ফাইট অর ফ্লাইট মোড থেকে প্যারাসিম্প্যাথেটিক মানে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে চলে যায়। আচ্ছা, তো কৃতজ্ঞতার আবেগ শরীরকে এই সিগন্যাল দেয় যে সবকিছু ঠিক আছে, ভালো কিছু ইতিমধ্যে ঘটে গেছে, আমরা নিরাপদ। তো শরীর যখন নিজেকে নিরাপদ ভাবে তখন সে তার জমানো এনার্জি বেঁচে থাকার লড়াইয়ের বদলে শরীরের মেরামতে কাজে লাগায়। এর ফলে ইমিউনোগ্লোবুলিন এ বা সংক্ষেপে আইজিএ নামক অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবডির উৎপাদন বিপুল পরিমাণে বেড়ে যায়, যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রাথমিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। ওয়াও! তার মানে শরীর মনে করে বিপদ কেটে গেছে, তাই সে ডিফেন্স মেকানিজম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করায় মন দেয়। আর ঠিক এখানে আমরা আমাদের আলোচনার পরবর্তী এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করি, হৃদয় এবং মস্তিষ্কের সমন্বয় বা যাকে বলা হচ্ছে হার্ট ব্রেন কোহেরেন্স। এখানে প্রথাগত মেডিটেশনের ধারণাটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। একদম। অনেকেই মনে করেন মেডিটেশন মানে কেবল চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকা বা মনকে শূন্য করা, কিন্তু এখানে বলা হচ্ছে এর মূল উদ্দেশ্য হল নিজের পুরনো স্নায়বিক সত্তাকে ভেঙে একটি নতুন সত্তা তৈরি করা। সূত্রে নেভি সিল এবং সামরিক বাহিনীর সদস্যদের চমৎকার একটি উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, নেভি সিলদের উদাহরণটা সত্যি অসাধারণ আর গবেষণার জন্য একদম নিখুঁত। এই মানুষগুলো চরম মানসিক ও শারীরিক চাপের মধ্যে দিয়ে যায়। তাদের প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হতে হয়, ফলে তাদের মধ্যে পিটিএসডি বা গভীর ট্রমা থাকাটা খুব স্বাভাবিক। তাদের মস্তিষ্ক সবসময় হাই বিটা তরঙ্গে আটকে থাকে। কিন্তু গবেষণায় দেখা গেছে যখন তারা নির্দিষ্ট শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে নিজেদের হৃদয় উন্মুক্ত করে এবং কৃতজ্ঞতা, সমবেদনা বা ভালোবাসার মতো উন্নত আবেগগুলো অনুভব করতে শুরু করে, তখন তাদের অনিয়মিত হার্টবিট একদম সুশৃঙ্খল আর ছান্দিক বা কোহেরেন্ট হয়ে যায়। ঠিক। কিন্তু এই সুশৃঙ্খল হার্টবিট কিভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে? খুব সুন্দর প্রশ্ন। যখন হার্টবিট কোহেরেন্ট হয় তখন হৃৎপিণ্ড থেকে ভেগাস নার্ভের মাধ্যমে সরাসরি মস্তিষ্কের অ্যামিগডালাতে একটি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়। অ্যামিগডালা হল মস্তিষ্কের সেই অংশ যা ভয় আর টিকে থাকার অ্যালার্ম হিসেবে কাজ করে। বুঝতে পেরেছি। হৃৎপিণ্ডের এই সুশৃঙ্খল সিগন্যাল অ্যামিগডালাকে আক্ষরিক অর্থে শান্ত করে দেয় এবং বলে বিপদ কেটে গেছে, এখন তুমি নিরাপদ। ফলে মস্তিষ্ক স্ট্রেস হরমোন তৈরি করা বন্ধ করে দেয় আর অক্সিটোসিনের মতো হিলিং হরমোন নিঃসরণ শুরু করে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই আছেন যারা হয়তো দিনে ৪৫ মিনিট খুব দারুণ একটা মেডিটেশন করেন, একদম অ্যালফা বা থিটা স্তরে পৌঁছে যান, কিন্তু চোখ খোলার পর দিনের বাকি ১৬ ঘণ্টা তারা রাস্তায় ট্রাফিকের ওপর, শাশুড়ির ওপর বা বসের ওপর প্রচণ্ড রেগে গিয়ে আবার সেই পুরনো সার্ভাইভাল মোডে এবং মানসিক চাপের হরমোনেই ফিরে যান। তাহলে তো ওই ৪৫ মিনিটের মেডিটেশনের কোনো দামই রইল না।
ঠিক ধরেছেন। আমরা যদি একে বৃহত্তর পরিপ্রেক্ষিতের সাথে যুক্ত করি তাহলে দেখব যে কেবল অতীতকে বিশ্লেষণ করা বা সাইকোথেরাপি করা বা কেন আমার সাথে এমন হলো এই জাতীয় ইনসাইট বা অন্তর্দৃষ্টি পাওয়াটা আমাদের মস্তিষ্ককে সাময়িক সান্ত্বনা দিলেও কোনো গভীর আচরণগত বা শারীরিক পরিবর্তন করতে পারে না। রাইট। পরিবর্তনের জন্য মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে এই সিঙ্ক্রোনাইজেশন ঘটা অপরিহার্য। পরিবর্তনের সবচেয়ে বড় এবং শক্তিশালী সূত্র হল কোনো কাঙ্ক্ষিত ঘটনা বাস্তবে ঘটার আগেই তার আবেগটি বর্তমান মুহূর্তে অনুভব করা, শরীরকে বোঝানো যে ভবিষ্যৎটা এখনই ঘটছে। আচ্ছা, এই পুরো বিষয়টা মানে চিন্তা দিয়ে শরীর সারিয়ে তোলা বা ভবিষ্যৎকে বাস্তবে রূপ দেওয়া, এসব শুনতে হয়তো কারো কারো কাছে আধ্যাত্মিক কোনো জাদু বা সায়েন্স ফিকশন মুভির মতো মনে হতে পারে, কিন্তু সূত্রে এর পেছনে থাকা অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ আর বাস্তব জীবনের অবিশ্বাস্য নিরাময়ের বা হিলিংয়ের কিছু গল্প তুলে ধরা হয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। চলুন ডেটাগুলো একটু যাচাই করা যাক। একদম। ডক্টর জো ডিসপেন্জার 7 দিনের রিট্রিটের ডেটাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হবে। এই রিট্রিটে আসা 80% নতুন মানুষ, যারা জীবনেও হয়তো ঠিকমতো মেডিটেশন করেনি, মাত্র 7 দিন পর তাদের মস্তিষ্কের স্ক্যান দেখলে মনে হয় যেন তারা 20 বছর ধরে মেডিটেশন করা কোনো অ্যাডভান্স যোগী। অবিশ্বাস্য। শুধু তাই নয়, রক্ত পরীক্ষার ফলাফলে দেখা গেছে 7 দিন পর তাদের রক্তে হাজার হাজার নতুন মেটাবোলাইটস তৈরি হয়। একটু থামাই, এই মেটাবোলাইট শব্দটা বেশ টেকনিক্যাল। সাধারণ মানুষের জন্য এটা একটু সহজ করে বোঝানো যায় কি? মেটাবোলাইট আসলে কি, আর কেন এটা গুরুত্বপূর্ণ? অবশ্যই। মেটাবোলাইট হলো আমাদের শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার ফলে তৈরি হওয়া ছোট ছোট রাসায়নিক কণা। এগুলো কোষে কোষে সিগন্যাল বা বার্তা পাঠায়। যখন রক্তে নতুন এবং স্বাস্থ্যকর মেটাবোলাইটের বন্যা বয়ে যায়, তার মানে হলো কোষগুলো নতুন নির্দেশ পাচ্ছে শরীরকে সারিয়ে তোলার জন্য। সবচেয়ে বিস্ময়কর ডেটা পাওয়া গেছে মায়ের বুকের দুধ বা ব্রেস্ট মিল্ক নিয়ে। হ্যাঁ, এটা আমার কাছে সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে জানেন। সূত্রে বলা হয়েছে মাত্র 7 দিনের এই নির্দিষ্ট মেডিটেশন চর্চার পর মায়ের বুকের দুধের উপাদান সম্পূর্ণ বদলে যায়। সেখানে এমন কিছু নতুন প্রোটিন তৈরি হয় যা সরাসরি ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম, এবং যা যে কোনো ক্ষত নিরাময়ে জাদুর মতো কাজ করে। এটি কোনো জল্পনা কল্পনা নয়, এই ডেটাগুলো রীতিমতো পিয়ার রিভিউড বৈজ্ঞানিক গবেষণাপত্রের অংশ। ঠিক বলেছেন। আর যখন আমরা ক্লিনিক্যাল ডেটা থেকে ব্যক্তিগত নিরাময়ের গল্পগুলোর দিকে তাকাই, তখন সেটা স্নায়ুবিজ্ঞানকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সূত্রে একজন ব্যক্তির কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, যার কিডনিতে 9.5 ইঞ্চির একটি বিশাল টিউমার ছিল। 9.5 ইঞ্চি? এটা তো মানে প্রায় একটা তরমুজের সমান। আর কেমোথেরাপি বা রেডিয়েশন কিছুই কাজ করছিল না, তাই তো? হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের সব রকম চেষ্টা, কিমোথেরাপি, ডায়েট, সবকিছু ব্যর্থ হয়েছিল। চিকিৎসকরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সেই মানুষটি হাল ছাড়েননি। তিনি তার শরীরের ওপর পুরো নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি কি করলেন? তিনি দিনে 3 বার ঘণ্টার পর ঘণ্টা ধরে মেডিটেশন শুরু করেন। প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা আর মৃত্যু ভয় থাকা সত্ত্বেও তিনি একদিনের জন্য নিজেরই চর্চা বাদ দেননি। তিনি তার অবচেতন মনকে থিটা স্তরে নিয়ে গিয়ে ওই নির্দিষ্ট কিডনির অংশে মনোসংযোগ করে নিজের কোষগুলোকে নতুন নির্দেশ বা সিগন্যাল দিতে শুরু করেন। তিনি তার শরীরের ওই জায়গার এনার্জি বা শক্তি পরিবর্তন করেন, আর অবিশ্বাস্যভাবে কয়েক মাসের মধ্যে তার সেই 9.5 ইঞ্চি টিউমার পুরোপুরি উধাও হয়ে যায়। পরবর্তী কোনো স্ক্যানেই আর সেই টিউমারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এটা শোনার পর আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছে, কিন্তু এর চেয়েও বড় একটা ধাক্কা ছিল কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত এক নারীর গল্প। তার শরীর থেকে সার্জারি করে 9 সেন্টিমিটার কোলন ও রেকটাম কেটে ফেলা হয়েছিল। চিকিৎসকরা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে তার শরীর আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না, আর তাকে সারা জীবন একটি আর্টিফিশিয়াল ব্যাগের উপর নির্ভর করে কাটাতে হবে। কিন্তু সেই নারী ভাগ্য মেনে নেননি। একদমই না। তিনি নিজের অবচেতন মনকে প্রতিদিন নির্দেশ দেন ওই টিস্যু পুনরায় তৈরি করার জন্য। তিনি হাই কোয়ালিটি ইমোশন বা উন্নত আবেগ এবং ফোকাসের মাধ্যমে তার স্টেম সেলগুলোকে জাগিয়ে তোলেন। এবং তিনি সফল হয়েছিলেন। 9 সেন্টিমিটার কেটে ফেলার পর তিনি কেবল নিজের ফোকাস, হার্ট ব্রেন কোহেরেন্স
আর অবচেতন মনের ক্ষমতার মাধ্যমে 10 সেন্টিমিটার নতুন টিস্যু পুনরুদ্ধার বা রিজেনারেট করেছিলেন। ঠিক তাই। মানে ঠিক যেন একটা টিকটিকি যেমন তার কাটা লেজ স্বাভাবিকভাবেই গজিয়ে নেয়, ঠিক সেভাবে মানব শরীর তার নিজস্ব অঙ্গ পুনরায় তৈরি করেছে। চিকিৎসকরা এটা দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এটা শোনার পর আমার মাথায় প্রথম যে প্রশ্নটা তীব্রভাবে ধাক্কা দিয়েছিল তা হলো, যদি মানুষের শরীরের এই অলৌকিক ক্ষমতা থাকে, যদি এমনটাই সম্ভব হয়, তবে কেন সবাই এই কাজে সফল হয় না? কেন সবাই নিজেকে সারাতে পারে না? এটি সম্ভবত আজকের সবচেয়ে গভীর প্রশ্ন। এর কারণ হল ৯৯% মানুষ কোনো শারীরিক বা মানসিক যন্ত্রণা শুরু হলেই ওই পুরনো পরিচয়ে ডিফল্ট মোড নেটওয়ার্কে এবং সার্ভাইভাল মোডে ফিরে যায়। পরিবর্তন তখনই আসে যখন মানুষ নিজের ভেতরের ভয়, যন্ত্রণা, সন্দেহ এবং প্রতিদিনের নেতিবাচকতাকে পরাজিত করে। রাইট। ওই কিডনি টিউমার আক্রান্ত ব্যক্তি ব্যথায় কষ্ট পেলেও একদিনের জন্য তার চর্চা বাদ দেননি। তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের সংশয়ের বিরুদ্ধে লড়তে হয়েছে। বিশ্বাস হঠাৎ করে একদিন আকাশ থেকে পড়ে না, প্রতিদিন নিজের চেষ্টার মাধ্যমে তা অর্জন করতে হয়। নিজের পরিচিত পুরনো সত্তাকে, পরিচিত দুঃখকে বিসর্জন দিয়ে একদম অজানা বা আননোন ভবিষ্যতের দিকে পা বাড়ানোই হলো মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ। পুরনো সত্তাকে বিসর্জন দেওয়া, এটাই বোধহয় আজকের পুরো আলোচনার সবচেয়ে বড় চাবিকাঠি। আমরা সারা জীবন আমাদের ট্রমা আর কষ্টগুলোকে একটা মেডেলের মতো বুকে ঝুলিয়ে রাখি, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে অতীতের কেমিস্ট্রিতে ডুবে থেকে কখনোই নতুন ভবিষ্যৎ গড়া যায় না। একদম তাই। মানুষ যদি সবসময় অতীতের চশমা দিয়ে বর্তমানকে বিচার করে, তবে তার ভবিষ্যৎ অবিকল অতীতের মতোই হবে। কারণ মস্তিষ্ক সেই একই পূর্বাভাস দিয়ে যাচ্ছে আর শরীর একই স্ট্রেস হরমোন তৈরি করছে। এই চক্র ভাঙতে হলে মানুষকে এমন একজন হতে হবে যাকে তার নিজের শরীরও চিনতে পারবে না। নতুন চিন্তা, নতুন আবেগ, নতুন রাসায়নিক সংকেত। স্নায়ুবিজ্ঞানের ভাষায় যাকে বলে নিউ পার্সোনালিটি ক্রিয়েটস এ নিউ পার্সোনাল রিয়ালিটি। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি? এই দীর্ঘ এবং চমৎকার আলোচনার পর আমরা ঠিক কী উপসংহারে পৌঁছাতে পারি? এর সোজা অর্থ হল, মানুষ নিজেই তার জীবনের এবং স্বাস্থ্যের সবচেয়ে বড় স্রষ্টা। আমাদের চারপাশের পরিস্থিতি, আমাদের অতীত ট্রমা বা আমাদের জেনেটিক্স আমাদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে না, বরং আমাদের ভেতরের পরিবর্তন, আমাদের চিন্তার প্যাটার্ন এবং হৃদয়ের আবেগ বাইরের জগৎকে আর ভেতরের বায়োলজিকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতার আছে। আমরা শুধু আমাদের জিন বা ডিএনএর প্যাসিভ দর্শক বা ভিকটিম নই, আমরা আমাদের নিজস্ব বায়োলজির সক্রিয় প্রোগ্রামার। যখন মানুষ বুঝতে পারে যে তার মনোযোগ এবং ইন্টেনশন তার শারীরিক কোষের কাজের ধরন, এমনকি জিনের এক্সপ্রেশনও বদলে দিতে পারে, তখন জীবনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে যায়। আর ঠিক এই জায়গাটিতেই আমি একটি নতুন এবং গভীর ভাবনার খোরাক রেখে যেতে চাই। আজকের এই সূত্র থেকে আমরা দেখেছি যে মানুষের শরীর কেবল সঠিক চিন্তা, অবচেতন মনের প্রোগ্রামিং আর আবেগের মাধ্যমে ক্যান্সার জয় করতে পারে, এমনকি বাদ দেওয়া অঙ্গের টিস্যু পুনরায় তৈরি করতে পারে। একবার ভেবে দেখুন তো, যদি এই স্নায়ুবিক ও মানসিক ক্ষমতাকে, এই হার্ট ব্রেইন কোহেরেন্স আর মস্তিষ্কের তরঙ্গ নিয়ন্ত্রণের বিদ্যাকে স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এটা একটা দারুণ পয়েন্ট। মানে যদি 7-8 বছরের একটি শিশুকে শেখানো হয় কিভাবে নিজের স্ট্রেস হরমোনকে কৃতজ্ঞতা দিয়ে প্রশমিত করতে হয়, কিভাবে নিজের অবচেতন মনকে নির্দেশ দিতে হয়, তবে কি আগামী 100 বছর পর আমাদের এই পৃথিবীতে আর কোনো প্রচলিত হাসপাতাল বা রাসায়নিক ওষুধের আদৌ প্রয়োজন হবে, নাকি মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় চিকিৎসকে পরিণত হবে? অত্যন্ত চমৎকার এবং যুগান্তকারী একটি প্রশ্ন। হয়তো তখন চিকিৎসা বিজ্ঞান কেবল বাইরের ওষুধে সীমাবদ্ধ থাকবে না, বরং মানুষের ভেতরের ফার্মাসিকেই জাগিয়ে তুলবে। ঠিক তাই। হয়তো একদিন আমাদের বুঝতে হবে যে সবচেয়ে বড় ডায়াগনস্টিক টুল এবং সবচেয়ে শক্তিশালী হিলিং মেশিনটি কোনো হসপিটালে নেই, বরং সেটি আমাদের নিজেদের মনের গহীনে, আমাদের অবচেতন স্তরে লুকিয়ে আছে। আমাদের কাজ শুধু সেই দরজাটা খুঁজে বের করা আর সঠিক তরঙ্গটা মেলাতে শেখা।
আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই আবারও আলোচনা করব আমরা। ভালো থাকবেন।